অফিস থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল সেদিন। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফিরে একটা বিয়ে বাড়ি ইনভিটেশনে যেতে হবে। নিউ টাউন থেকে গড়িয়া ফিরবো, বেশ অনেকটাই রাস্তা। সন্ধ্যের টাইমটাই জ্যামটা একটু বেশিই থাকে। যাওয়া আসার জন্য মাঝে মাঝে আমি ওলা বাইক বা র্যাপিডো ইউজ করি। সেদিন নিউ টাউন থেকে গড়িয়া আসার জন্য ওলা বাইক বুক করেছিলাম। রাইডারের নামটা প্রথমে লক্ষ্য করি, তারপরে মোবাইলে একটা কল আসে, ট্রু কলারে নামটা ভেসে ওঠে স্ক্রিনে, সৃজা রায়। ফোন রিসিভ করতেই মহিলা কণ্ঠস্বর। গাড়ির নাম্বারটা যখন বললেন তখন একটু হকচকিয়ে গেছি। রাইডার নাকি মহিলা! এর আগেও ওলা বাইক বুক করেছি, আগে কখনো এমনটা হয়নি। কিছুক্ষণ পর যখন বাইকটা এসে আমার সামনে দাঁড়ালো, দেখি সত্যিই তাই। বাইকে ওঠার আগে একটু ইতস্তত করছিলাম। আমার ইতস্তত করা দেখে উনি মুখের উপর বলে দিলেন, অসুবিধা থাকলে বলতে পারেন, রাইড ক্যান্সেল করে দিচ্ছি, নো প্রবলেম। মনে মনে ভাবি, প্রবলেম কিসের? আজকালকার দিনে দাঁড়িয়ে এমনটা দেখবো, এটাই তো স্বাভাবিক। মেয়েরা যেখানে বিমান চালাচ্ছে সেখানে এটা তো সামান্য ব্যাপার। তারপরে মুখে হাসি রেখে বললাম, ক্যান্সেল করবেন কেন? আমার তো বেশ গর্ব হচ্ছে। না, আপনি একটু ইতস্তত করছিলেন দেখে আমার মনে হলো। যাই হোক, কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে? আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই এখনো পরিণত মনস্ক হয়ে ওঠেনি। আজকের মেয়েরা যে বীরাঙ্গনা, তারা সব পারে। তারপর বাইকে উঠে বসি। রাইডার মহিলা একটু ভেবে অস্বস্তি হচ্ছিল, তা উনি বললেন, স্যার, কোনো প্রবলেম হলে বলবেন। আসলে কখনো কোনো মহিলা রাইডারের সাথে সেই যেদিন কথা শুরু হলো, তারপর থেকে আর কথা বন্ধ হয়নি। পরিচয় পর্বটা বাইকে যেতে যেতেই সেরে ফেলেছিলাম। সেদিন বাইকে বসে নানা কথাবার্তায় আছিলায় জেনে নিয়েছিলাম কোথায় বাড়ি, বাড়িতে কে কে আছেন ইত্যাদি। আর নাম্বারটা তো আগেই ছিল। আমি মালদাহের ছেলে, বিটেক করার পর জব পেয়ে কলকাতায় আসি। আমারই এক পরিচিত দাদাই গড়িয়াতে একটা রুম দেখে দিয়েছিল থাকার জন্য। কারণ ওই দাদা যেহেতু গড়িয়া থেকে, তাই দাদার আশেপাশে থাকলে নিজের অনেক সুবিধা হবে, সেই হিসেবেই আমার গড়িয়াতে থাকা। যদিও বাসস্থান থেকে আমার অফিসের দূরত্ব বেশ অনেকটাই। কোথায় গড়িয়া আর কোথায় নিউ টাউন? নিউ টাউনে আমার অফিস। 6 বছর হলো আমি কলকাতায় এসেছি। এতদিন কলকাতায় থেকেও সেইভাবে কাউকে মনে ধরে। কলকাতার মেয়েদের প্রতি আমার একটু অন্যরকম ধারণা ছিল। তাদের সাজগোজ, লাইফস্টাইল একটু আলাদাই হয় গ্রামের মেয়েদের থেকে। আর আমি বলতে গেলে গ্রামেরই ছেলে, তাই বিয়ে করলে গ্রামের মেয়েকেই করব, এমন একটা ধারণা ছিল সর্বদা। এরপর থেকে সৃজার সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল। সৃজার বাড়ি কলকাতায় ভবানীপুরে। বাড়িতে আছে বলতে সৃজা আর সৃজার মা, আর সবচেয়ে কাছের মানুষ রেখা মাসি, যার কাছে থেকেই বেড়ে ওঠা তার। কলকাতার মেয়েদের সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা সৃজাকে দেখে, ওর সঙ্গে ভালো করে পরিচয় হওয়ার পর সেটা বদলে গেল। সৃজার চাল চলন, লাইফস্টাইল একেবারে অন্যরকম। একদিকে যেমন তার পরোপকারী স্বভাব, অন্যদিকে সে আবার প্রতিবাদী। পরিচয় হবার কয়েকদিন পর, তাও মোটামুটি ওই 2 মাস হবে বোধহয়, সৃজা আমাকে ওর জন্মদিনে ইনভাইট করলো। আমি তো গিফট নিয়ে গিয়ে হাজির। দেখি জন্মদিনের কোনো আয়োজন নেই, কোনো লোকজন নেই, বন্ধু বান্ধবও নেই। বেশ কিছু খাবারের প্যাকেট সাজানো আছে বাড়িতে। এত খাবার দাবার কার জন্য ঠিক এমনটাই ভাবছি, আর তখনই আমার দিকে তাকিয়ে সৃজা বলে উঠল, আমি জন্মদিনটা একটু আলাদাভাবে পালন করি, একটু অন্যরকম। আমার জন্মদিনে আমি গরিব দুস্থ মানুষদের মুখে হাসি দেওয়ার জন্য সামান্য একটু খাবার তুলে দিই। এই সমস্ত খাবারের আয়োজন সেই সব মানুষদের জন্য করেছে যারা অনাহারে অর্ধাহারে থাকে আমাদের এলাকায়। আমার এই পরিশ্রম, অর্থাৎ যা উপার্জন করি তার কিছুটা টাকা ওদের জন্যও রাখি। সেদিন সৃজাকে চিনলাম এক অন্য রূপে।
অন্তরের অপরিসীম শ্রদ্ধায় সৃজার এই কর্তব্যকে শ্রদ্ধা না করে পারলাম না। ভালোবাসার বীজটা বোধ হয় রোপণ করেই ছিলাম সেদিন। তারপর একদিন শুনলাম সৃজাও লেখালেখি করে আমার মতোই। বেশ কয়েকটা গল্পও লিখেছে। সব থেকে ভালো একটা গল্প পেয়েছিলাম ওর থেকে, যে গল্পের নাম ছিল গুড টাচ আর ব্যাড টাচ। সাধারণত আমরা বাড়িতে মেয়েদেরকেই শেখাই এই গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা, কিন্তু সৃজার গল্পে দেখেছিলাম গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা একজন মা তার ছেলেকে শেখাচ্ছেন। কিভাবে মেয়েদের সাথে মিশতে হয়, কোন টাচে মেয়েরা কখনো অপমানিত হয় না, আরো অনেক কিছু বিষয়। তারপর ওই গল্পটা পড়ে আমার মনে হয়েছিল একটা মেয়েকে তার বয়ঃসন্ধিতে তার মা যেভাবে বিধিনিষেধ, আচার রীতি, নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছেন, ছেলেদেরও সেইভাবে কিছু বুঝিয়ে দেওয়া উচিত। তাতে বোধহয় একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে উঠবে, অপরাধ বোধও অনেকটাই কমবে। সৃজার আধুনিক চিন্তাকে স্বাগত না জানিয়ে পারিনি। ভাবছিলাম, মেয়েটার মধ্যে এত গুণ, এমন মেয়েকে ভালো না বেশে পারা যায় না। তাই আমি ওকে ভালোবেসে ফেললাম খুব। তারপর একদিন সৃজাকে জানালাম আমার মনের কথা। প্রতি উত্তরে সৃজা বলল, আমার সম্পর্কে সবকিছু না জেনে আমাকে ভালোবেসে ফেললে? আমার মনে হয় সবকিছু জেনে তবেই ভালোবাসা উচিত। সৃজা প্রায় 5 মাস হতে চলল আমার সাথে পরিচয় হয়েছে। এই কয়েকটা মাসে তোমার সম্পর্কে যা জেনেছি, এরপর আর নতুন করে কিছু জানতে লাগবে না। সব থেকে বড় কথা, তুমি একজন ভালো মনের মানুষ। না সঞ্জয়, তুমি যা জেনেছো সবটাই উপর থেকে। এটা আমার বাইরের আচ্ছাদন মাত্র। আসলে তুমি তো কিছুই জানো না। আমার অতীতটা ভীষণ অন্ধকার, যার কোনো রং নেই, একেবারে কালো মিশমিশে। আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আর 5টা ছেলেদের থেকে যে একটু আলাদা, এটা তো মনে করো নাকি? আর ছেলেদের প্রতি তোমার এত নেগেটিভ মনোভাব কেন? ছেলেদের প্রতি আমার কোনো নেগেটিভ মনোভাব নেই। আসলে আমি সমগ্র ছেলেকেই দুভাবে দেখি, পুরুষ আর কাপুরুষ। পুরুষ জাতির প্রতি আমার শ্রদ্ধা সবসময় আছে আর থাকবেও। শুধু ঘেন্না করি সেই বর্বর কাপুরুষদের, যারা পৌরুষ দেখায় অন্ধকারে লুকিয়ে। তারা পুরুষের মতো দেখতে, এক প্রকার ভয়ঙ্কর দৈত্য, যাদের আমি কাপুরুষ বলি। শোনো সঞ্জয়, আজ যখন সময় পেয়েছি, তাই তোমাকে আমার অতীতটাও শোনাতে চাই। তখন আমি বেশ ছোট। কত আর বয়স হবে, 7 কি 8? বাবা মারা যাওয়ার পর সংসারের হালটা মাকেই ধরতে হয়েছিল। খুব সামান্য বেতনে মা একটা চাকরি জোগাড় করে, তাই আমাকে দেখাশোনার জন্য থাকতো রেখা মাসি। মা না থাকলে আমাদের পাশের বাড়ির কাকু প্রায় দিনই ওনাদের বাড়িতে আমাকে নিয়ে যেত, চকলেট দিত মাঝে মাঝে। যেহেতু বাবা নেই, তাই অনেকটা ভালোবাসা কাকুর থেকে পেতে মন চাইতো। একদিন কাকিমা ছিল না, সেই সুযোগে কাকু ওনার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে আদর করেছিলেন। বুঝেছিলাম ওটা আদর নয়। তারপর থেকে কাকু ডাকলেও আর যেতাম না। রেখামাসিকে বলতে রেখামাসি বলেছিল, এসব কথা কাউকে বলিস না, তুই মেয়ে। তারপর থেকে কথাটা কাউকে কখনো বলিনি। এরপর আস্তে আস্তে বড় হলাম। আসলে মেয়েদের বড় হওয়াই বোধহয় তার সব থেকে বড় অপরাধ। তখন আমি ক্লাস 10, একজন স্যারের বাড়িতে টিউশন পড়তে যেতাম। সেদিন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আগেই আমি পৌঁছে গিয়েছিলাম স্যারের বাড়িতে, তাই তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। সেই সুযোগে স্যারও আমাকে একবার জড়িয়ে ধরে বলেছিলেন, তোকে আমি খুব ভালোবাসি। পড়ার শেষে আমাকে ডেকে বলেছিলেন, এইসব কথা কাউকে বলিস না যেন, সামনে তোর মাধ্যমিক পরীক্ষা। সত্যি আমি কাউকে বলতে পারিনি সেদিন, কারণ রেখামাসির সেই কথা মনে পড়ে যায়। কারণ আমি তো মেয়ে, তাই সব কথা সবাইকে বলা যায় না। তারপর থেকে ওই স্যারের কাছে আর পড়তে যাইনি কখনো। তার জন্যে পরীক্ষায় রেজাল্ট খুব একটা খারাপ হয়নি আমার। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে যখন এলাম, তখন একজনকে ভালো লাগলো। মন থেকে তাকে ভালোও বাসলাম।
কিন্তু ভুল মানুষকে ভালোবাসলাম। তার কাছে ভালোবাসা মানে ভোগের লালসা, শারীরিক কামনা বাসনাই নাকি ভালোবাসার মূলে। সরে এলাম তার থেকে। তারপর থেকে একটা কথা বুঝে গেলাম, জীবনে বাঁচতে হলে মেয়ে হয়ে নয়, বাঁচবো মানুষ হয়ে। কারণ বারবার কামনার শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারপর থেকেই নিজেকে গড়ে তুলি অন্যভাবে। জীবনটা অনেক বড়, তাই বাঁচতে হলে নিজেকে লড়াই করে বাঁচতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে না চললে চলা যাবে না। লেখাপড়ার সঙ্গে সঙ্গে ক্যারাটে শিখতে শুরু করি। এক সময় আমি হয়ে উঠলাম ক্যারাটে চ্যাম্পিয়ন। এরপর বাইক, এমনকি ফোর হুইলার চালাতেও শিখলাম। তারপর থেকে নরম মনের মেয়েটা আজ অনেক বেশি শক্ত। নিজেকে এমনভাবে গড়লাম যাতে কারোর মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়। জীবন এতটা সহজ পথে চলে না। আর এত কিছু জানার পর এই মেয়েকে কি আর ভালোবাসবে তুমি? হ্যাঁ, এত কিছুর পরেও যাকে মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি তাকে আজীবন নিজের মধ্যেই করে রাখতে চাই। 6 মাস পরের ঘটনা। সময়ের সাথে সাথে দিনগুলো যে কিভাবে কেটে যায় তা আমরা বুঝতে পারি না। মনে মনে ভাবি, এই তো সেদিনের কথা। আরে কি এত ভাবছিস? নিশ্চয়ই সৃজার কথা। মালদাহ থেকে কলকাতা কম রাস্তা নাকি? তুই এখন মালদাতে? হ্যাঁ হ্যাঁ, ভাব, ভাবতে ভাবতে তুই কলকাতায় পৌঁছে যাবি। গাড়িতে বসে থাকা আমারই এক বন্ধু পাশ থেকে বলে উঠল। কলকাতায় যেতে যেতে সেদিন সেই কথাগুলো আমার মনে পড়ছিল। আরো কত রং বেরঙের স্মৃতি। সত্যি জীবন কত ঘটনাবহুল। তাই তো জীবনের এত বৈচিত্র্য। মনের কথাগুলো বলতে বলতে সৃজা যেদিন কেঁদে ফেলেছিল আর বলেছিল এমন একজন তার জীবনে আসুক যে ভরসা যোগাবে তাকে চলার পথে, আর সেই সঙ্গে দরকার বিশ্বাসের দুটো হাত। কারণ জীবনের সংগ্রামটা 2 হাতে নয়, 4 হাতের শক্তিতে লড়বে। আমি জানি পৃথিবীর অন্তহীন গুণের আধার নারী। নারী অদম্য শক্তির অকৃত্রিম পথিকৃৎ। সৃজার চোখে দেখেছিলাম সেই বিদ্রোহের স্ফুরণ। সে হয়ে উঠতে পারে বিজয়িনী, কারণ সৃজা কখনো হারতে শেখেনি। আমি সেই আশ্বাস সেদিন সৃজাকে দিয়েছিলাম, কারণ আমি সৃজাকে সত্যিই ভালোবাসি। সবাই আমরা এত কথা বলে যাচ্ছি আর তুই কবি কবি ভাব নিয়ে, ও খুব টেনশন হচ্ছে বুঝি? হঠাৎ করে কথাটা বলে উঠল আমার এক বন্ধু অতনু। না রে, টেনশন করবো কেন? আচ্ছা বেশ বেশ, বুঝলাম। তাহলে তো সৃজার কথা ভাবছিস নিশ্চয়ই। আরে ধুর, তোরাও না। একটু চুপচাপ হতে বসে আছি মানেই কি সৃজার কথা ভাবছি? থাক, আর নাটক করে লাভ নেই। তোর মোবাইলের রিং হচ্ছে, ফোনটা ধর। দেখি দেখি কে ফোন করেছে, নিশ্চয়ই সৃজা। বলে মোবাইলটা অতনু হাতে নিতেই ওপাশ থেকে ভেসে এলো, আমি সৃজার মা বলছি। এখন কত দূর? হ্যাঁ মাসিমা, আমরা প্রায় চলেই এসেছি। আর ঘন্টাখানেকের মধ্যেই কলকাতা ঢুকে যাব। কথা বলেই মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিল অতনু। সৃজার মোবাইল থেকে কল করে জানতে চাইছিল আমরা কত দূরে আছি। যতই হোক বাড়িতে অত বড় একটা অনুষ্ঠান নিজে হাতেই সবকিছু সামলাচ্ছেন। সন্ধ্যা 7টায় বিয়ের লগ্ন, তার আগেই পৌঁছাতে হবে। আজ সৃজার বিয়ে। এক অপরূপ সাজে সৃজা সেজেছে, অপেক্ষা করছে তার প্রাণনাথের জন্য। বর বেশে টোপর মাথায় দিয়েই চলছে সেই প্রেমিক পুরুষ সুদূর মালদাহ থেকে। পাত্র সঞ্জয় বোস, আমি নিজে। গল্পে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি ভুল ত্রুটি অবশ্যই হয়েছে, সেগুলো একটু মার্জনা করে দেবেন। আর কলমে সরজিৎ ঘোষ, গল্পের নাম বিজয়িনী।